আজকে আমরা কণার যান্ত্রিক শক্তি নিয়ে কথা বলবো। আর যান্ত্রিক শক্তি মানে আমরা সবাই জানি যে গতি শক্তি এবং বিভব শক্তির ব্যাপার। এখন প্রথমে যদি আমরা গতি শক্তির ব্যাপারটা বলি, মনে করো গতি শক্তি নির্ণয় করতে যাচ্ছি যে একটা কণা যে কাঁপতেছে, তার ভরও আছে, তার বেগও আছে। যখনই ভর আর বেগ ব্যাপারটা থাকবে তখনই আমরা গতি শক্তি বের করতে পারবো। ই কে সমান হাফ এম ভি স্কোয়ার সূত্রের সাহায্যে। এখন আমরা যখন বেগ করছিলাম, মানে কণার বেগ যখন নির্ণয় করছি, তখন বেগের দুইটা সমীকরণ আমরা করছি। একটা ছিল ওমেগা এ, এ মানে বিস্তার, এখানে বিস্তারকে স্মল এ ক্যাপিটাল এ যে কোনোটা দ্বারা প্রকাশ করা যাবে, কস ওমেগা টি প্লাস মাইনাস ডেল। এটা ছিল বেগের একটা সমীকরণ। বেগের আরেকটা সমীকরণ ছিল সরণের সাথে, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এই যে আমরা গতিশক্তি নির্ণয় করতে যাচ্ছি, যে কণাটা কাঁপতেছে তার ভর যদি এম হয়, তাহলে তুমি বেগের সমীকরণ যেটা বসাবা সেইটাই তুমি গতিশক্তির সমীকরণ পাবা। তো এই হিসেবে গতিশক্তির সমীকরণ দুইটা আসে। যেমন যদি আমরা প্রথমে দ্বিতীয়টা বসাই, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তখন গতিশক্তির সমীকরণটা হচ্ছে এরকম, এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তির সরণের সাথে সমীকরণ, অর্থাৎ সরণ থেকে, মানে ওয়াই এর সাথে গতিশক্তির সমীকরণ হচ্ছে এটা। আর যদি সময়েরটা বসাই, অর্থাৎ ওমেগা এ কস ওমেগা টি প্লাস মাইনাস ডেল যদি বসাই, তখন গতিশক্তির সমীকরণটা হয়ে যাচ্ছে ই কে সমান হাফ এম ওমেগা এ কস, এটা এখান থেকে সরাসরি লিখতেছি, কস ওমেগা টি প্লাস মাইনাস ডেল এর উপরে হোল স্কয়ার। এটা হচ্ছে গতিশক্তির আরেকটা সমীকরণ, যে সমীকরণটা আমাদের সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে। তাহলে আগে আমরা যেরকম মনে করো সরণের, তারপরে বেগের, তারপরে ত্বরণের দুইটা দুইটা করে সমীকরণ পাইছি। দুইটা সমীকরণ দিয়ে আমরা কি বুঝাইতাম? আমরা বুঝাইতাম একটা থাকতো সময়ের সাথে আর একটা হইতো সরণের সাথে, বেগ এবং ত্বরণের জন্য আমরা এরকম পাইছিলাম। এখানেও আমরা যে গতিশক্তিটা দেখতে পাচ্ছি, এখানেও আমরা দুই ধরনের সমীকরণ পাইছি। একটা হচ্ছে সরণের সাথে গতিশক্তির সমীকরণ, আর একটা হচ্ছে সময়ের সাথে গতিশক্তি। আচ্ছা, এখন বেগের কথাটা আশা করি তোমাদের মনে আছে, যে বেগ হচ্ছে সরণের উল্টো। অর্থাৎ যেখানে সরণের মান শূন্য, সেখানে বেগের মান হয় ম্যাক্সিমাম। যেখানে সরণের মান হয় ম্যাক্সিমাম, সেখানে বেগের মান হয় শূন্য। তো এখানে তাহলে গতিশক্তির সাথে আমরা বলে ফেলতে পারতেছি কিভাবে। লাস্ট যে সমীকরণটা আমরা ডেভেলপ করছি ওটা যদি তোমরা একটু খেয়াল করো, ই কে ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস মাইনাস ডেল। তাহলে এই যে ওমেগা টি প্লাস মাইনাস ডেল পুরোটাকে যদি আমরা থিটা বিবেচনা করি, গতিশক্তি এই কস এর পুরো অংশটার সাথে রিলেটেড। যদি থিটার মান ম্যাক্সিমাম হয়, মানে কস থিটা পুরোটার মান যদি সর্বোচ্চ হয়, তাহলে গতিশক্তির মানও সর্বোচ্চ হবে। তাহলে গতিশক্তির সর্বোচ্চ মান আমরা পাবো যদি কস থিটার সর্বোচ্চ মান আমরা বসাই। এখন কস থিটার সর্বোচ্চ মান আমরা কত জানি? কস থিটার সর্বোচ্চ মান কত বলো? 1. প্লাস মাইনাস ওয়ান। কস থিটা বলো সাইন থিটা বলো, দুজনেরই সর্বোচ্চ মান হচ্ছে, সাইন থিটা কস থিটা যেটা বলো, সর্বোচ্চ মান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান। তাহলে কস থিটার জায়গায় যদি আমরা প্লাস মাইনাস যেটাই বসাই, যেহেতু কস এর উপরে স্কোয়ার আছে, তাহলে মাইনাস বসালেও সেটা ধনাত্মক হয়ে যাবে। এটা বসানোর পর, এটা যদি বসানোর পর গতিশক্তির সর্বোচ্চ মান আমরা যেটা পাবো, ই কে ম্যাক্স বলতে পারি আমরা, গতিশক্তির সর্বোচ্চ মান, সেটা হয়ে যাচ্ছে কত? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তির সর্বোচ্চ মান যেটা তুমি পাওয়া, সর্বোচ্চ মানের ফর্মুলা, যে ই কে ম্যাক্স বা গতিশক্তির সর্বোচ্চ মান।
তাহলে এই হলো গতিশক্তির ব্যাপার। গতিশক্তি কি কি জানলাম আমরা, আবার বলতেছি প্রথম থেকে। যেহেতু একটা কণা ভাইব্রেট করতেছে বা কম্পন দিচ্ছে, তার বেগ আছে, বেগের সমীকরণ হচ্ছে দুইটা। এখন এই দুইটা সমীকরণের যেটা ব্যবহার করবা সেটা অনুযায়ী তোমাকে গতিশক্তির সমীকরণটা আসবে। আমরা যখন ভি এরটা ব্যবহার করছি ওমেগাটা আর কি, মানে সরণের সাথে যেটা, সেটার জন্য গতিশক্তির সমীকরণ আছে E ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। দেখতে পাচ্ছ আরেকটা হচ্ছে সময়ের সাথে। এখন যেহেতু সমীকরণ দুইটা, তাহলে গ্রাফও আসবে আমাদের এখানে দুইটা। তো প্রথমে সময়ের সাথেটা আমরা একটু দেখাই, এরপরে আমরা তোমার সরণেরটা দেখাচ্ছি। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে গতিশক্তি যে সমীকরণটা তোমরা এখানে দেখতেছো সময়ের সাথে যদি আমরা দেখাই, দেখো সময়ের মান মানে থিটার মানের কথা বলতেছে আর কি। থিটার মান তুমি যাই বসাও না কেন, কস এর মানটা কিন্তু কখনোই নেগেটিভ আসবে না। কেন? কারণ কস থিটার উপরে কিন্তু স্কোয়ার দেওয়া আছে। তার মানে কস থিটার মান যদি কখনো -1 আসেও, সেটা বর্গ হয়ে আবার কি হয়ে যাবে, পজিটিভ ভ্যালু হয়ে যাবে। আমি কি কথা বুঝাইতে পারছি? কথা কি বুঝছো কি বলছি? ভাইয়া আরেকবার বলেন। বলতেছি ওমেগা টি প্লাস মাইনাস ডেল যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে তো আমরা থিটা বিবেচনা করছি। এই থিটা এর মান চেঞ্জ হলে তো কস থিটার মান পুরোটার মানই চেঞ্জ হয়। এখন কস এর মান তো প্লাসও হয়, কস এর মান তো মাইনাসও হয়। বলতেছি এখানে গতি কসের মান মাইনাস হইলেও গতিশক্তির মান মাইনাস হবে না, কারণ কসের উপরে কি আছে, স্কয়ার আছে। মানে মাইনাস মান আসলে সেটাকে স্কয়ার করে সে আবার কিসে নিয়ে আসবে, পজিটিভে নিয়ে আসবে আর কি। তাহলে গতিশক্তির যে মানগুলো আমরা পাবো সবই পাবো ধনাত্মক, ঋণাত্মক কোনো মান এখানে আসবে না। এখন গতিশক্তির যে গ্রাফটা আমরা আঁকতে যাচ্ছি, সেই গ্রাফটা কার গ্রাফ? আমরা এখানে যার ফাংশন দেখতে পাবা গ্রাফ হবে তার। গ্রাফটা হবে কস স্কয়ারের গ্রাফ। এমনিতে কসের গ্রাফ হচ্ছে উপর থেকে শুরু হয়, মানে সর্বোচ্চ থেকে শুরু হয়ে আস্তে আস্তে কমে, এরপরে আবার বাড়বে। কিন্তু এটা নেগেটিভে যাওয়ার কথা ছিল, কিন্তু নেগেটিভে যাচ্ছে না। তার কারণ হচ্ছে কস স্কয়ারের গ্রাফ কখনো নেগেটিভে যাবে না, কারণ তার উপরে স্কয়ার আছে। আর স্কয়ার থাকলে নেগেটিভ মানগুলো পজিটিভে চলে আসে আর কি। না বুঝতে পারলে বলবা, কথা চুপ করে থাকবা না। এখন গতিশক্তির সর্বোচ্চ মান কত? আমরা কিছুক্ষণ আগে বের করলাম যে গতিশক্তির সর্বোচ্চ মান হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তাহলে ওই সর্বোচ্চ থেকে গতিশক্তিটা শুরু হয়ে আস্তে আস্তে সে কোথায় যাবে, জিরোতে যাবে। আবার আস্তে আস্তে বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, এভাবে সেটা কি হবে, পরিবর্তিত হতে থাকবে। এখন যে সমীকরণটা গ্রাফটা আঁকলাম সেটা হচ্ছে গতিশক্তি বনাম সময়ের লেখচিত্র। আর আরেকটা লেখচিত্র আছে যেটা হচ্ছে, তাহলে এটা কার জন্য, এটা আমরা লিখে দিই। গতিশক্তি সমান হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি। যখন আমরা গ্রাফ আঁকবো তখন সর্বদা আমরা ডেল ইকুয়ালস টু জিরো ধরে নিচ্ছি। ডেল ইকুয়ালস টু জিরো মানে কি, যেখানে কোনো দশার পার্থক্য নাই, অর্থাৎ দশার পার্থক্য জিরো, মানে আদি অবস্থা বোঝাচ্ছে আর কি। প্রাথমিক পর্যায় থেকে কণাটার স্পন্দন শুরু হয়েছে। এবার যে গ্রাফটা আমরা আঁকবো সেটা হচ্ছে সরণের সাথে। তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে কণার সরণ ধরলাম আমরা, আর ওয়াই অক্ষ বরাবর আমরা গতি শক্তি ধরলাম। তাহলে তোমাদের কি কারো মনে আছে সরণের মান যখন শূন্য হয় তখন বেগের মান কত হয়? কার মনে আছে দেখি, কে বলতে পারো? যখন ওয়াই এর মান জিরো তখন ভি এর মান কত ছিল, কে বলতে পারো? কারো মনে নাই? সরণের সাথে বেগের সম্পর্ক কেমন? সরণের সাথে বেগের সম্পর্ক কেমন? যেখানে সরণ শূন্য সেখানে বেগ কেমন হয়? ধীরে সব খেয়ে ফেলছে। উপরে দেওয়া আছে তো, উপরে বেগের সমীকরণ আমি দিয়ে দিছি তো, ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এখানে ওয়াই এর মান যদি জিরো বসাই তাহলে বেগের মান কত আসে, ওমেগা এ না? তাহলে ওমেগা এ কি ভি ম্যাক্স না?
কথা কি শুনতে পাচ্ছ? কেউ কোনো রেসপন্স করতেছো না, কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওয়াই এর মান যখন জিরো, সরণের মান যখন জিরো, তখন গতিশক্তি হচ্ছে ম্যাক্সিমাম, কারণ বেগের মানও ম্যাক্স থাকে। এরপরে সেখান থেকে সরণের মান আস্তে আস্তে বাড়তে থাকে, বেগের মান আস্তে আস্তে কমতে থাকে। এটাকে উদাহরণ হিসেবে তোমাকে বলছিলাম এইভাবে মনে রাখতে, যে আমরা একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করি, তখন বস্তুটা সর্বোচ্চ বেগ থাকে আমরা যেখান থেকে নিক্ষেপ করতেছি সেখানে। আস্তে আস্তে বস্তুটা যত উপরে ওঠে, বেগের মান তত কমে যায়, অর্থাৎ গতিশক্তি কমে যাচ্ছে আর কি। তাহলে যখন সাম্য অবস্থানে থাকে অর্থাৎ ভূমিতে থাকে, তখন বেগের মান কি থাকে? ম্যাক্স ম্যাক্স থাকে, কিন্তু তখন সরণ অর্থাৎ সরণের মান হয়ে যায় জিরো। আচ্ছা যাই হোক, সরণের মান জিরো হলে গতিশক্তির মান হবে সর্বোচ্চ, আর সেই সর্বোচ্চ মানটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এরপরে তুমি জিরো বিন্দু থেকে যদি সরণের মান শুরু করো, সরণের মান বাড়াইতে 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 আমরা সর্বোচ্চ কতটুকু যেতে পারবো? আমরা তার বিস্তার পর্যন্ত যেতে পারবো ধনাত্মক দিকে। আবার চাইলে আমরা ঋণাত্মক দিকে তার বিস্তারের কাছেও আসতে পারবো। তার মানে বিস্তার দুই দিকেই হয়, পজিটিভ দিকেও তার বিস্তার, নেগেটিভ দিকেও তার বিস্তার। তাহলে এখন সর্বোচ্চ ভ্যালু থেকে তার যে বিস্তারটা, সেখানে যাইতে যেতে আমাদের গতিশক্তির মান আস্তে আস্তে কমতে 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 কত হয়ে যাবে? সর্বনিম্ন অর্থাৎ জিরো হয়ে যাবে। সেম ভাবে দুই পাশেই আমরা বেগের গ্রাফটা যেরকম আঁকছি, গতিশক্তির গ্রাফটাও প্রায় একই রকম। সরণের সাথে বেগের গ্রাফটা যে তোমাদেরকে আঁকাই দিছিলাম, ওইটার সাথে এটা দেখো পুরোপুরি হুবহু সেম। এটা হলো এখন যে সমীকরণ গ্রাফটা আঁকলাম, সেটা হচ্ছে কার সাথে কার? সেটা হচ্ছে সরণের সাথে গতিশক্তির, যে সমীকরণটা হচ্ছে ই কে ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হলো আমাদের সেই গতিশক্তির সমীকরণ। তাহলে এইখানে মোটামুটি যান্ত্রিক শক্তির ভিতরে একটা অংশ নিয়ে আমরা কথা বলছি, সেটা হচ্ছে শুধুমাত্র গতিশক্তি নিয়ে। কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করো এখানে। কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, এবার আমরা যান্ত্রিক শক্তির আরেকটা অংশ, যেটাকে আমরা বলি বিভব শক্তি, সেই বিভব শক্তির অংশটাতে আমরা যাচ্ছি। এখন বিভব শক্তিতে যাওয়ার সময় আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আরেকটা অংশের সাথে আমাদেরকে এখানে রিলেশনটা নিয়ে আসতে হবে। আরেকটা অংশ কি? আমরা বিভব শক্তি একটা ব্যাপার স্প্রিং এর জন্য পড়ছিলাম। স্প্রিং এর একটা স্প্রিংকে এক প্রান্ত টেনে আমরা যদি ছেড়ে দেই, তাহলে দেখবা স্প্রিংটা অনেকটা স্পন্দন গতিতে দুলতে থাকে। তো স্প্রিং এর থেকে আমরা তার যে বিভব শক্তি বা সঞ্চিত শক্তি, তার সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করি আর কি। বিভব শক্তি বা যেটাকে আমরা কাজ বলি, কাজ ডব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। এরকম একটা সূত্র আমরা স্প্রিং এর জন্য পড়ছিলাম। এই সূত্রটা আমরা এখন এইখানে কণার জন্য ব্যবহার করতে পারবো, কারণ একটা কণা যখন ভাইব্রেশন করে বা কাঁপতে থাকে, সেটাও হচ্ছে এক প্রকার স্পন্দন গতি। আর একটা স্প্রিং কে তুমি এক প্রান্ত টেনে ছেড়ে দিলে সেও যেভাবে কাজটা করে, সেটাও তার এক প্রকার বিভব শক্তি। এরপরে এখানে যে কে 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 আমরা কি বলি, মনে আছে কারো? কে কে আমরা বলি ধ্রুবক, আর এক্স কে বলি আমরা কি? প্রসারণ, সংকোচন, যেটাই বলো না কেন, সরণ বলি আমরা। এই চ্যাপ্টারে, এটা তো ছিল আমাদের পঞ্চম চ্যাপ্টারের কথা, আমরা যে অষ্টম চ্যাপ্টারটা পড়তেছি, এখানে সরণকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতেছি না, আমরা এখানে সরণকে প্রকাশ করতেছি ওয়াই দ্বারা। আচ্ছা যাই হোক, তাহলে হাফ কে। এবার কে এর আলাদা একটা সূত্র আছে, যেটা আমরা পঞ্চম চ্যাপ্টার হয়তো একটু করে পড়ছিলাম যখন আমরা স্প্রিং পড়াইছিলাম। যদি না পড়াই থাকি সমস্যা নাই, এই চ্যাপ্টারের লাস্টে গিয়ে আমরা আবার সেই সূত্রটা পাবো। কে এর পরিবর্তে আমরা এম ওমেগা স্কোয়ার ব্যবহার করতে পারি। কিভাবে সূত্রটা আসছে এটা আমরা এখনই জানবো না, এটা চ্যাপ্টারের শেষের দিকে জানবো। কে ইজ ইকুয়াল টু এম
ওমেগা স্কয়ার। এটা একটু লিখে রাখবা তোমরা। কে মানে বল ধ্রুবক, এম মানে হচ্ছে ভর, ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ অথবা কৌণিক কম্পাঙ্ক। এখন এই মানগুলো যদি আমরা কোথায় বসাই, এই যে সমীকরণ যেটা পাইছি সেখান থেকে, তাহলে আমরা বিভব শক্তিটা পেয়ে যাই। তাহলে বিভব শক্তি সমীকরণটা তখন কি দাঁড়াচ্ছে? বিভব শক্তি আপাতত আমি ইপি লিখতেছি তাকে, যেটা ডব্লিউ হাফ কে ওয়াই স্কয়ার লিখলাম। ওখানে এক্স দ্বারা প্রকাশ করছে, আমরা এখানে ওয়াই দ্বারা প্রকাশ করছি। ইপি সমান হাফ কে এর জায়গায় আমরা চাইলে বসাইতে পারি এম ওমেগা স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে এই যে সূত্রটা আমরা এখন লিখলাম, এটা হচ্ছে কার কার মধ্যে সূত্র? এটা হচ্ছে বিভব শক্তি এবং সরণের মধ্যেকার সূত্র। কিছুক্ষণ আগে আমরা গতি শক্তি এবং সরণের মধ্যেকার সূত্র দেখাইছি, আর এখন হচ্ছে বিভব শক্তি এবং সরণের মধ্যে। কারণ সরণের একটা সমীকরণ আমরা সবাই জানি, পড়ে আসছি এতদিন ধরে, y ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস মাইনাস ডেল। এই y এর মানটা যদি তুমি উপরের সমীকরণে বসাও, তাহলে বিভব শক্তি সূত্র কি দাঁড়ায়? ইপি সমান হাফ এম ওমেগা স্কয়ার a sin ওমেগা t প্লাস মাইনাস ডেল। মানে পুরোটার উপর স্কয়ার আছে, তাহলে টোটাল ফর্মুলাটা দাঁড়ালো হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস মাইনাস ডেল। এ হলো আমাদের টোটাল বিভব শক্তির ব্যাপারটা। তোমরা অবশ্যই ক্লাস চলাকালীন অবস্থায় খাতায় তোলার চেষ্টা করবা, তাহলে তোমার মনোযোগ থাকবে। তুমি যদি মোবাইল নিয়ে বসে থাকো বা শুয়ে থাকো, তাহলে জীবনও মনোযোগ আসবে না, আর ঘোড়ার ডিম কোনো কিছুই বুঝবে না। লিখার চেষ্টা করবা সাথে সাথে। তাহলে বিভব শক্তির এখন যে সমীকরণটা পেলাম, সেটা হচ্ছে কার সাথে? সময়ের সাথে বিভব শক্তি। আর কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম, ওটা হচ্ছে সরণের সাথে বিভব শক্তি। তাহলে এইখানে এখন যে সমীকরণটা আমরা বের করলাম সময়ের সাথে, এখানেও আমরা চাইলে দেখাইতে পারি যে ইপি এর মান ম্যাক্সিমাম কখন হবে, গতি শক্তি বিভব শক্তির মান ম্যাক্স কখন হবে। তাহলে এখানেও তুমি একটু চিন্তা করো, এখানে আছে সাইন থিটা হিসেবে ওমেগা টি প্লাস মাইনাস ডেল, পুরোটাকে আমরা থিটা বিবেচনা যদি করি সাইন থিটা। তাহলে কিছুক্ষণ আগে যখন প্রমাণ করছিলাম, ওখানে আমি বলছি সাইন থিটা হোক অথবা কস থিটা হোক, দোনোটার জন্যই সর্বোচ্চ মান কত হইতে পারে? প্লাস মাইনাস ওয়ান। তাহলে সাইন থিটা যদি প্লাস মাইনাস ওয়ান হয়ে যায়, তাহলে বাকি থাকতেছে কি আর? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তাহলে যেটা গতিশক্তির ম্যাক্সিমাম ভ্যালু ছিল, সেটা আবার বিভব শক্তিরও ম্যাক্সিমাম ভ্যালু। দুইজনের ম্যাক্সিমাম ভ্যালুটা মোটামুটি কি থাকতেছে? সেম থাকতেছে। এতটুকু পর্যন্ত কারো প্রশ্ন থাকলে করো, যেখানে প্রশ্ন সেখান থেকে বুঝিয়ে দিচ্ছি। কারো প্রশ্ন আছে এখানে? কারো প্রশ্ন আছে? নাই? তাহলে এখানেও বিভব শক্তির আমরা দুইটা সমীকরণ পাইলাম। তাহলে যেহেতু দুইটা সমীকরণ পাইছি, তাহলে সেই সমীকরণ অনুযায়ী গ্রাফও হবে দুইটা। তাহলে প্রথমে যদি আমরা সময়ের সাথে গ্রাফটা দেখাই, সময় ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বিভব শক্তি, তাহলে তখন আমরা দেখতে পাবো সবসময় বিভব শক্তি আর সময়ের গ্রাফটা হবে সাইন স্কয়ারের গ্রাফ। যার ফাংশন তার গ্রাফ হবে সাইন স্কয়ারের গ্রাফ। তাহলে সাইন স্কয়ারের গ্রাফ কোত্থেকে শুরু হবে? মূল বিন্দু থেকে উপরের দিকে মূল বিন্দু থেকে উপরের দিকে যাবে, আবার ফিরে নেগেটিভে যাওয়ার কথা। যেহেতু স্কয়ার আছে, এই কারণে নেগেটিভ ভ্যালু গুলো তুমি আর পাবা না, যা পাবা সব হচ্ছে পজিটিভ ভ্যালু পাবা, কোনো নেগেটিভ ভ্যালু এখানে আসবে না। এবং বিভব শক্তির সর্বোচ্চ মান হবে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। এটা হচ্ছে সময়ের সাথে যদি তুমি বিভব শক্তির তুলনা করো। আর যদি আমরা সরণের সাথে তুলনা করি, এক্স অক্ষ বরাবর সরণ এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বিভব শক্তি ইপি।
তাহলে সরণের মান যখন শূন্য হয়, এখানে তুমি সমীকরণ থেকে সরাসরি বলতে পারো। কোন সমীকরণ থেকে? এই যে ইপি সমান, ইপি এর সাথে সরণের যে সমীকরণটা, হাফ এম ওমেগা স্কয়ার ওয়াই স্কয়ার। দেখো ওয়াই এর মান যদি তুমি 0 বসাও তাহলে বিভব শক্তি 0 হয়ে যাবে। তার মানে বিভব শক্তির সাথে সরণের সম্পর্কটা কেমন হয়ে যাচ্ছে? ইপি সমানুপাতিক ওয়াই হোল স্কয়ার। তাইলে বর্গের সমানুপাতিকের গ্রাফ হয় সবসময় মূল বিন্দু থেকে স্টার্ট করে এরকম উপর দিকে যেতে থাকে, দুই পাশ থেকেই যেতে যেতে কতটুকু পর্যন্ত যাবে? যতক্ষণ পর্যন্ত না সে ম্যাক্সিমাম ভ্যালুতে টাচ করে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। সেটা কখন টাচ করবে? যখন সরণের মান মানে ওয়াই এর মান বিস্তারে চলে যাবে, ওয়াই এর মান যখন এ এর সমান হবে। ওয়াই এর মান যখন পজিটিভ এ হবে তখনও বিভব শক্তি ম্যাক্সিমাম, যখন নেগেটিভ হবে তখনও বিভব শক্তি ম্যাক্সিমাম। কারণ পজিটিভ নেগেটিভ তুমি যাই বসাও না কেন সেটা স্কয়ার হয়ে শুধু একটা মানই থাকবে, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। বুঝা গেছে? তোমরা যে বুঝো না না বুঝো কিছুই তো বলতেছো না, বুঝলাম না কিছু। জি ভাইয়া। কে বলছো? রোহান বলছো? জি ভাইয়া। সাদ, সাদ তো ফাঁকিবাজ হয়ে গেছো তুমি। সাদ আছো? সাদ আমার কথা শুনতেছো? জি ভাইয়া। তুমি তো ফাঁকিবাজ হয়ে গেছো। এটাও জি ভাইয়া বলো। ভাইয়া শুনি নাই। বলছি তুমি তো ফাঁকিবাজ হয়ে গেছো, এটাও জি ভাইয়া বলো বলতেছি। প্রাইভেটের নাম করে নাকি মোবাইল নাও, এরপরে গেম খেলা শুরু করে দাও। ভাইয়া। এটা জি ভাইয়া বলতেছো না কি জন্য এগুলা? আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এখানে বিভব শক্তি এবং গতিশক্তির টোটাল দুইটা দুইটা আমরা চারটা সমীকরণ পাইলাম। এই যে দুইটা চারটা সমীকরণ নিয়ে আসলে আমাদের কাজ। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে কোনো একটা কণার মোট শক্তি, যেটাকে আমরা যান্ত্রিক শক্তি বলি আর কি, সেই যান্ত্রিক শক্তিটা কত, তোমাকে বললো যে কোনো একটা কণার যে কোনো সময় যান্ত্রিক শক্তি নির্ণয় করতে বললো তোমাকে, যে যান্ত্রিক শক্তি ই। যান্ত্রিক শক্তির নিয়ম হচ্ছে সেটা বিভব শক্তি এবং গতি শক্তির যোগফল হবে অলওয়েজ। তাহলে এখন মনে করো আমরা দুইটা সমীকরণ বসাই, যোগ করে দেখি যে যান্ত্রিক শক্তিটা আসলে কত আসে। তাহলে বিভব শক্তির সরণের সাথে সমীকরণটা যদি আমরা বসাই, এম ওমেগা স্কয়ার ওয়াই স্কয়ার, এটা হচ্ছে বিভব শক্তির সরণের সাথে সমীকরণ। আর যদি গতিশক্তিটা বসাই, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এখন দুইটাকে যদি তুমি যোগ করো তাহলে তুমি মোট শক্তি, যেটাকে আমরা যান্ত্রিক শক্তি বলতেছি, সেটা পাবা। দুইটাকে যোগ করার জন্য আমরা হাফ এম ওমেগা স্কয়ারটাকে কমন নিয়ে ফেললাম, তাহলে ওয়াই স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে ওয়াই ওয়াই চলে যাচ্ছে, থাকতেছে। এটাই হচ্ছে তার মোট শক্তি। তাহলে তোমরা একটু এবার খেয়াল করে দেখো, মোট শক্তির মান যা আসছে সেটা আবার গতি শক্তির ম্যাক্সিমাম ভ্যালু, আবার সেটা আবার কার ম্যাক্সিমাম ভ্যালু? বিভব শক্তির ম্যাক্সিমাম ভ্যালু না? তার মানে মোট শক্তিটা আর গতি শক্তির ম্যাক্সিমাম এবং বিভব শক্তির ম্যাক্সিমাম ভ্যালু সবগুলোই সেম, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। এখন এই মোট শক্তির সাথে সরণের এবং মোট শক্তির সাথে সময়ের একটা গ্রাফ আছে। মোট শক্তি, মোট শক্তি যখনই বলবে তখনই তুমি চিন্তা করে রাখবা যে ওখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে গতি এবং একটা হচ্ছে বিভব। তার মানে মোট শক্তির সাথে যখন গ্রাফের কথা বলা হবে সরণের সাথে, তখন সেখানে দুইটা একসাথে থাকবে। এখন মোট শক্তির মান কত থাকবে? গতি শক্তি বিভব শক্তি যাই থাকুক না কেন, মোট শক্তির মান অলওয়েজ থাকবে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তাহলে ওয়াই এর মান যখন 0 তখন বিভব শক্তিও 0। তাহলে বিভব শক্তি শুরু হয় নিচে থেকে উপর পর্যন্ত যাবে, নিচে থেকে উপর পর্যন্ত যাবে।
আর গতিশক্তিটা সর্বোচ্চ থেকে শুরু হয়ে নিচে পর্যন্ত আসবে। গতিশক্তিটা সর্বোচ্চ থেকে শুরু হয়ে নিচে পর্যন্ত আসবে। এখন কতটুকু পর্যন্ত আসবে? আমরা বলি যে সে বিস্তার পর্যন্ত আসতে পারবে। বিস্তার বিস্তার আর আসার পরে এদিকে মাইনাস এ আর এদিকে হয়ে যাবে প্লাস এ। তো এখানে একটা দেখো যে গতিশক্তি, এখন কোনটা গতিশক্তির গ্রাফ আর কোনটা বিভব শক্তির গ্রাফ, আশা করি এতক্ষণে বুঝে গেছো। উপরের থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে গতিশক্তিরটা, আর নিচে থেকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে বিভব শক্তিরটা। গতিশক্তি এবং বিভব শক্তি দুইটা মিলে হচ্ছে মোট শক্তি। তাহলে গতিশক্তি বিভব শক্তি যাই হোক না কেন, মোট শক্তি সর্বদা কি থাকবে? সমান থাকতেছে, এবং যেই মানটা হচ্ছে কত? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। এখন দুইটাকে যদি যদি খেয়াল করো, দুই পাশে দুইটা বিন্দু আছে দেখো, যেখানে গতিশক্তি এবং বিভব শক্তি দুজনে ছেদ করে ফেলছে। ছেদ করা মানে কি? দেখো গতিশক্তি কমতে 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 এই বিন্দুতে আসলো, অপরপক্ষে যদি আমরা বলি বিভব শক্তি বাড়তে বাড়তে ওই বিন্দুতে আসলো। তার মানে যেই বিন্দুটার কথা আমরা বলতেছি সেই বিন্দুটা কি ওই জায়গায় কি গতিশক্তি বিভব শক্তি দুইটা সমান না? যে বিন্দুতে ছেদ করতেছে সেই বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি দুটোটাই কি সমান না? জি ভাইয়া। তাহলে এখন অনেক সময় আমাদেরকে প্রশ্নটা বলে যে কোন জায়গায়, অর্থাৎ কোথায় যাওয়ার কারণে গতিশক্তি এবং বিভব শক্তিটা সমান হয়ে গেল, তার মানে ইয়েটা লোকেশনটা বলো। তো তখন আমরা সরণের মানটা আসলে বের করে দেখাবো যে সরণের মান কত হলে, যেটা বিস্তারের থেকে কিছুটা কম, সরণের মান কত হলে তাদের গতিশক্তি এবং বিভব শক্তি কি হয়ে যায়? সমান হয়ে যায়। তার প্রশ্নটা কি? এখান থেকে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা হচ্ছে কোথায় গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে? তাহলে তুমি প্রথমে যে কাজটা করবা, কোথায় হবে সেটা পরের কথা, আমরা গতিশক্তি বিভব শক্তিকে সমান ধরে ফেলি আগে। গতিশক্তি প্রশ্ন মতে গতিশক্তি সমান বিভব শক্তি। গতিশক্তির সমীকরণ কিছুক্ষণ আগে আমরা কি লিখছি? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আর বিভব শক্তি লিখলাম হাফ এম ওমেগা স্কয়ার ওয়াই স্কয়ার। এবার দুই পাশ থেকে তুমি যেগুলো দরকার নাই সেগুলো বাদ দিয়ে দাও, তাহলে থাকলো কি? এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান ওয়াই স্কয়ার। ওয়াই গুলোকে এক পাশে নাও, তাহলে 2y স্কয়ার ইকুয়ালস টু আসবে a স্কয়ার। তাহলে শুধু y সমান কি আসতেছে? a বাই √2, সামনে থাকবে প্লাস মাইনাস। তাহলে বিস্তারের 1/√2 গুণ হবে সরণ, যেখানে যাওয়ার পর গতিশক্তি বিভব শক্তি কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। প্লাসের দিকে হলে প্লাস a/√2 আর মাইনাসের দিকে হলে মাইনাস a/√2, যেখানে গতিশক্তি এবং বিভব শক্তি পরস্পর কি থাকবে? সমান থাকবে। কথা বুঝে গেছে? জি ভাইয়া। তাহলে এখানে তোমাকে আসলে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সবসময় গতিশক্তি বিভব শক্তি যে চারটা সূত্রের কথা বলছি, চারটা সূত্র দিয়ে তো আর আমরা অঙ্ক করবো না, অঙ্ক করবো আমরা অনলি সরণের গুলা দিয়ে। সরণ যেটা হাফ এম ওমেগা স্কয়ার ওয়াই স্কয়ার, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এই দুইটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। এগুলো দিয়ে বেসিক্যালি আমরা অঙ্কগুলা করবো আর কি। তো এই ছিল আমাদের পুরো চ্যাপ্টারের অর্ধেক অংশ। এতদিন ধরে যা পড়াইছি পুরোটাই ছিল অর্ধেক, মানে হাফ। আর আরেকটা অর্ধেক অংশ আমাদের বাকি আছে, যেখানে আমরা সরল দোলক নিয়ে কথাবার্তা বলবো। কাজ শক্তি ক্ষমতা তো আমরা সরল দোলক নিয়ে হালকা পাতলা কিছু কথা বলছিলাম, এখানেও সেই ব্যাপারগুলো আমাদের আছে। তবে এখানের ক্ষেত্রে কিছুটা নিয়ম চেঞ্জ আছে, সেই চেঞ্জেস গুলো আমরা একটু দেখি। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি কারো সমস্যা নাই। তাহলে এইখানে এতদিন পর্যন্ত আমরা কি কি পড়লাম তাহলে চিন্তা করে দেখো। প্রথমে আমরা পড়ছি সরণ, এরপরে পড়লাম কণার বেগ, এরপরে পড়লাম ত্বরণ, আর আজকে পড়লাম যে গতিশক্তি বিভব শক্তি অর্থাৎ কণার যান্ত্রিক শক্তি আমরা কিভাবে বের করবো, যে কণাটা সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সরল দোলক নিয়ে আমরা কথাবার্তা, যেহেতু সরল দোলকের গতিটাও এক প্রকার স্পন্দন গতি। খুবই ইম্পর্টেন্ট, এখানের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সরল দোলকের অংশটা।
তাহলে সরল দোলকের কিছু বেসিক ব্যাপার তোমাদেরকে জানা থাকতে হয়, যেটা যেমন কার্যকরী দৈর্ঘ্য। কারো কি মনে আছে কার্যকরী দৈর্ঘ্য কাকে বলে? রোহান বলতে পারবা কার্যকরী দৈর্ঘ্য কাকে বলে? সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য কাকে বলে? সাদ বলো, নাহলে সাদাব বলো। পারবা? নাই, খুঁজে পাওয়া যায় না ওদের কথা বললে। আসো তোমরা নাকি নাই? ভাইয়া আছি আছি। অনলাইনে কি তোমরা পড়া বুঝো না? ও বিন্দু থেকে একটা সরল দোলকের যে বব, যেটাকে আমরা বব বলি, যে বস্তুটা ঝুলানো হয় সেটাকে আমরা বলি বব। সরল দোলকের ঝুলন বিন্দু থেকে, ঝুলন বিন্দু বলতে আমরা এখানে ও বুঝাচ্ছি, ও থেকে তার ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলি কি? কার্যকরী দৈর্ঘ্য। তাহলে কার্যকরী দৈর্ঘ্যের ব্যাপারটা কি হবে? কোত্থেকে কোথায়? ঝুলন বিন্দু মানে যেখান থেকে আমরা ঝুলাবো, ঝুলন বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত। দূরত্বকে আমরা কার্যকরী দৈর্ঘ্য বলি। আর কার্যকরী দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এল দ্বারা। এখন ক্যাপিটাল এল এ যেতে হলে তোমাকে দুইটা ভাগে যেতে হবে। কি? একটা হচ্ছে প্রথমে সুতা পর্যন্ত, এগুলো আগেও বলছি, সুতার দৈর্ঘ্য যেটাকে আমরা বলি স্মল এল, আর হচ্ছে ববের ব্যাসার্ধ যেটা হচ্ছে স্মল আর। যেখান থেকে আমরা কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল এল সমান লিখতে পারি স্মল এল প্লাস স্মল আর। স্মল এলটা এখানে কি? স্মল এল কে বলা হয় সুতার দৈর্ঘ্য, আর স্মল আর কে বলা হয় যে বব। ববটা ম্যাক্সিমাম সময় গোলক আকৃতির আমরা ধরি, গোলক না হয়ে অন্য কোনো আকৃতিরও হতে পারে, সেটাকে বলা হয় ববের ব্যাসার্ধ। তাহলে স্মল আর হচ্ছে সুতার দৈর্ঘ্য, স্মল আর হচ্ছে ববের ব্যাসার্ধ। দুইটাকে যোগ করলে তুমি তার ঝুলন বিন্দু থেকে তার ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বটা জেনে যাবা, যে কারণে এটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। এবার আরেকটা ব্যাপার যেটা আমাদেরকে জানতে হয়, চিত্র এঁকে আমি দেখাই দিচ্ছি। একটা সরল দোলক যে একদম নর্মাল যে অবস্থাটায় থাকে, স্ট্রেট লাইন বরাবর যে অবস্থা, যেটাকে আমি ও এ দ্বারা সূচিত করলাম, ও এ বরাবর যে অবস্থাটা, এটা হচ্ছে তার নর্মাল অবস্থা, যেটাকে আমরা বলি তার সাম্য অবস্থা, যেখানে সে সব সময় থাকতে চায়। সাম্য অবস্থা থেকে যখন তুমি কিছু দূর নিয়ে যাওয়া, যেমন বি বিন্দুতে যদি নিয়ে যাও, সে তার সাম্য অবস্থার সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং এই থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করার কারণে যদি তুমি বি বিন্দু থেকে তাকে ছেড়ে দাও, সে আবার এই বিন্দুকে অতিক্রম করে ডান পাশে সি বিন্দুর দিকে চলে যেতে চেষ্টা করবে বা চলে যাবে। তার মানে এখানে একটা স্পন্দন গতির সৃষ্টি হবে। তাহলে এই যে তুমি এ থেকে তাকে বি তে নিয়ে গেলা, নিয়ে গেলার কারণে বি থেকে যদি তুমি তাকে আবার ছেড়ে দাও, সে আবার যে এতে ফিরে আসে, তার কিছু কারণ আছে। তার কারণগুলো হচ্ছে, এই যে ববের একটা ওজন আছে, যে ওজনটা কাজ করে ভূমির সাথে লম্ব বরাবর, যেটাকে আমরা এমজি বলি। তখন ওই এমজিটা দুটো উপাংশে বিভক্ত হয়। যার সাথে থিটা হয় সেই অংশটাকে আমরা বলি এমজি কস, আর যার সাথে থিটা নাই সেটাকে আমরা বলি এমজি সাইন থিটা। তার মানে ওই ওজন এমজি দুইটা অংশে বিভক্ত হয়, তার ভিতরে একটা অংশ হচ্ছে এমজি কস আর আরেকটা অংশ হচ্ছে এমজি সাইন থিটা। তার ভিতরে সাইন থিটার যে অংশটা, সেটাই বি অবস্থান থেকে এ অবস্থানে ববটাকে নিয়ে আসার জন্য কাজ করে। আর এমজি কস থিটা যেটা, সেটা হচ্ছে যে সুতার সাহায্যে আমরা ববটাকে ঝুলাই রাখছি, সেই সুতার টান ওই এমজি কস থিটাকে কি করতে চেষ্টা করে? প্রশমিত করতে চেষ্টা করে।
তো যে কারণে আমরা বলি যে ববের উপর কার্যকরী বল আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে কার্যকরী বল হিসেবে কাজ করতেছে শুধুমাত্র সাইন থিটার অংশটা, কস থিটার অংশটাকে সুতা কি করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়। এই কারণে এটাকে আমরা বলি সুতার টান টি ইকুয়ালস টু mg cos থিটা। তাহলে এখান থেকে আমাদের দুইটা ব্যাপার ক্লিয়ার থাকতে হবে। একটা হচ্ছে কেন সে ফিরে আসে, কার্যকরী বলের কারণে। এই কার্যকরী বলের অনেকগুলো নাম আছে, যেটাকে আমরা প্রত্যয়নী বল বলি, যেটাকে আমরা স্থিতিস্থাপক বল বলি। এই কথাগুলো আমি আগেও একবার বলছি, হয়তোবা তোমাদের মনে নাই। তা আপাতত কার্যকরী বল হিসেবেই জেনে রাখো, যে বলের কারণে সে সাম্য অবস্থায় ফিরে আসে। আর সুতা তার একটা অংশকে কি করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়। ওটাকে আমরা বলতে পারি সুতার টান। কথা কি বুঝে গেছে কি বলছি? জি ভাইয়া।